আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমরা আপনাদের আইসিটি চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতি যে অধ্যায়টা আছে 3.1 ওইটার দ্বিতীয় পর্ব ক্লাস 2 নিয়ে আমরা আলোচনা করছি। তো এখানে আপনারা দেখেন আজকে আমাদের ক্লাসের যে আলোচ্য বিষয়গুলো আছে সেটা হলো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর কি আলোচনা করব? আগের সংখ্যা বা পরের সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব এবং এখানে ধারাসহ বিষয়গুলো আমরা দেখিয়ে দেব। এছাড়াও আছে রেডিক্স পয়েন্ট কি। এরপরে আমরা পর্যায়ক্রমে আরো বিস্তারিত আলোচনা করব। তো ক্লাসটা অত্যন্ত ধৈর্য সহকারে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করুন লাগবো, কারণ আজকের ক্লাসে সংখ্যা পদ্ধতির মূল বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। যেখান থেকে আসলে সংখ্যা পদ্ধতি থেকে কি ধরনের প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসে তা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আসবে, যে ধারণাটা আপনাকে নাম্বার পাইতে ব্যাপক সহযোগিতা করবে ইনশাল্লাহ। তো আমরা জানি প্রথমে আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে, আমরা কিন্তু এটা জানি যে সংখ্যাকে প্রকাশ করা বা গণনা করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। যে আমরা পার্ট ওয়ানে যে ক্লাসটা নিয়েছি ওটা আসলে ইতিহাস ভিত্তিক একটা ক্লাস ছিল, যে ক্লাসটা দেখে আসলে আপনার এমসিকিউর জন্য অনেক উপকার হবে। গাণিতিক ফরম্যাট কিন্তু আমাদের আজকের ক্লাস থেকে শুরু হতে যাচ্ছে। তো যাই হোক, আমরা প্রথমে নিয়ে আসবো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা মূলত আমাদের এখানে দুই ভাগে, প্রধানত সংখ্যা কিন্তু দুই প্রকার, প্রধানত দুই প্রকার। আচ্ছা, সেটা কি কি দেখেন, একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল, আরেকটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল। আচ্ছা, এই সম্পর্কে আমাদের গত ক্লাস থেকে কিন্তু আমরা একটা পরিষ্কার ধারণা পাইছি। তার মানে বিষয়টা হলো, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাদেরকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাদেরকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একদম স্পষ্ট করে নেন, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন আমাদের ধরেন আমি এখানে একটা সংখ্যা লিখলাম 551। এখানে দেখেন এটা হলো আমার এককের ঘর, একক, দশক, শতক। তার মানে এইটা দ্বারা কিন্তু আমাদের বোঝাইতেছে 500, আর এটা দ্বারা বোঝাইতেছে কত? দেখেন এটা দ্বারা বোঝাইতেছে কিন্তু মূলত 50, আর এটা দ্বারা বোঝাইতেছে কত? এক, যোগ করলে কি আসে আমাদের? 551। তার মানে এককের ঘরে আছে এক, দশকের ঘরে আছে 5 এবং শতকের ঘরে আছে 5। তার মানে এই সংখ্যা পদ্ধতির মধ্যে একটা পজিশন আছে, তাই এটাকে আমরা বলতেছি পজিশনাল সংখ্যা পদ্ধতি। সহজ হিসাব, যে সংখ্যা পদ্ধতিতে পজিশন আছে মানে স্থানীয় মান আছে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির পজিশন নেই মানে স্থানীয় মান নেই তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। উদাহরণস্বরূপ যদি আমি গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম, স্মরণ করে দেখেন, 2025, এটা যদি আমরা রোমান সংখ্যায় লিখি কি লিখবো আমরা? হাজার বলতে কিন্তু আমরা ইউজ করি এম। দেখেন দুইটা এম 2000 হয়ে গেছে। আচ্ছা, এরপরে 25 আমরা জানি 10-এর জন্য লিখি কি? এক্স। আর 5-এর জন্য কি লিখি? ভি। আপনি কি খেয়াল করছেন? এখন আপনি কি এটা বলতে পারবেন একক, দশক, একক, দশক, শতক, হাজার, অযুত কত পর্যন্ত চলে গেছে? সুতরাং এইটা কিন্তু 2025 যে আমি লিখেছি কোন সংখ্যা পদ্ধতিতে, অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এটা হলো রোমান সংখ্যা পদ্ধতি। এখন এই রোমান সংখ্যা পদ্ধতিতে কি নাই? কোনো পজিশন নাই, কিন্তু আমরা সরাসরি দেখে দেখে বলতেছি 1000, 2000, 10, 20, 5, তার মানে 2025 হয়ে গেল। তাই দেখেন, তাই আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, আমার মনে হয় এই ধারাটা এখন আপনাদের মধ্যে একদম স্পষ্ট। এখন আসেন, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এখানে কিন্তু সংখ্যা পদ্ধতির আসল খেলা। আসেন সেই 4 ধরনের সংখ্যা পদ্ধতি কি কি। নাম্বার 1, সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিকটাকে ইংরেজিতে বলা হয় ডেসিমেল, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন আসেন
এই দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 বলতে বোঝায় যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক সংখ্যা আছে 10টি, সেই সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। মৌলিক সংখ্যাগুলো কি কি আমরা জানি। দশমিক সংখ্যা পদ্ধতি কিন্তু আমাদের ওই সংখ্যা পদ্ধতি যেটা আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি। 100 টাকা, 500 টাকা, 1050, 2050, এই যে আমরা গণনার ক্ষেত্রে দৈনন্দিন আমরা যে সংখ্যা পদ্ধতিটাকে ব্যবহার করি, এটাই কিন্তু আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে দেখেন আমাদের মৌলিক সংখ্যা আছে 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। না, অবশ্যই 10 না, তাহলে 11টা হয়ে গেল। এটা তো মৌলিক সংখ্যা না। আমাদের এই যে দেখেন এই 9, 10টা মৌলিক সংখ্যা আছে। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আমাদের 10টা মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, এখন একটা বিষয় হলো মৌলিক সংখ্যা আমি যখন বলতেছি, মৌলিক চিহ্ন বা অঙ্ক আছে কয়টা? 10টা। তাই কিন্তু আমাদের এই সংখ্যা পদ্ধতির নাম কি? দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। কারণ এখানে ভিত্তি হলো 10। আচ্ছা, এই সংখ্যাগুলো কিন্তু আমরা জানি। এর পরের সংখ্যাটা কি একটু খেয়াল করি। এটা কিন্তু আমরা 0 থেকে শুরু করেছি, তাই কি হয়েছে 9 পর্যন্ত আমরা লিখছি। পরেরটা যদি আমরা 1 থেকে শুরু করি, সবগুলো ধরেন আমি লিখলাম 1, 1, 1, 1, 1, 1, 1, 1, 1, 1। আমি দেখেন 9টা 1 লিখছি, এখন 10টা 1 লিখছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 1 লিখছি। এই 1-এর পরে বাকি সবগুলো দিয়ে দেবো। প্রথমে কি দেবো? 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9। এভাবেই কিন্তু সংখ্যাগুলো বাড়ছে। আবার যখন আমরা 2 থেকে শুরু করব, সবগুলো কিন্তু এরকম 2 বসাবো। 2, 2, 2, 2, 2, 2, 2, 2, 2। দেখেন কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এখন দেখেন আবার এই শুরু থেকে শুরু করব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আপনারা একটু বিরক্ত হইতে পারেন, কারণ আপনারা জানেন, বলতে পারতেছেন এগুলো তো আমরা জানি। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। এই গণনা তো আমরা করতেই পারি ভাই, একটু ধৈর্য সহকারে দেখেন। একটু পরে এর আসল মজাটা আপনি বুঝতে পারবেন। দেখেন, এটা কিন্তু আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। আর সংখ্যা পদ্ধতি মানে এই সংখ্যা পদ্ধতির মাধ্যমে আমরা মূল কাজটা কি করি? গণনার কাজটা করি। আমরা কিন্তু এই সংখ্যা পদ্ধতি গুনতে পারি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। আমরা কিন্তু গুনতে পারি। তো এরকম আমাদের সবগুলো সংখ্যা পদ্ধতি গণনাটা শিখতে হবে আমাদের। আচ্ছা, এই সংখ্যা পদ্ধতি একটু আমরা যদি খেয়াল করি, এই সংখ্যা পদ্ধতি ধরেন এই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে। ধরেন আমি একটা সংখ্যা লিখলাম 555। একটু ভালো করে খেয়াল করেন, যেহেতু এটার ভিত্তি 10, মাথায় রাখবেন এই যে প্রথমটার সাথে আমরা 5 গুণন 10 লিখব। এই দ্বিতীয়টার সাথেও কিন্তু আমরা লিখব 5 গুণন 10। তৃতীয়টার সাথেও লিখবো আমরা 5 গুণন 10। কিন্তু এটার বেস দেব 0, এটার বেস দিব 1, এটার বেস দেব 2। তাহলে আপনি একটু দেখেন কি দাঁড়াইলো বিষয়টা। ঠিক আছে, কারণ আমরা জানি কোনো কিছুর বেস যদি 0 হয় তাহলে ওটার মান কত? 1। গুণ করলে কত হয়? 5। আচ্ছা, এরপরে আসেন আমরা লিখলাম 5। 10-এর পাওয়ার 1 হইলে এটা 10ই থাকে। এই যে 10 সমান সমান হইলো কত? 50। এরপরে ধরেন 5 গুণন 10-এর পাওয়ার 2 মানে কত? 100 সমান সমান এটা হইলো কত? 500। আপনি যোগ করে দেখেন, এটা কিন্তু হয়ে গেছে 555। এই 555, এই 555 একই কিন্তু। তার মানে সংখ্যাগুলো কিন্তু আমাদের এইভাবে নির্ধারিত হয়। দশমিক সংখ্যা পদ্ধতিটা আপনি যখন আমরা দশমিক সংখ্যা পদ্ধতিকে লিখব, কিভাবে প্রকাশ করব? সিস্টেমটা হলো এই যে আমরা ধরেন এখানে লিখলাম 123। যদি এটা দশমিক সংখ্যা পদ্ধতির আওতায় আমরা ধরি, এখানে ডান পাশে ব্র্যাকেটের ডান পাশে 10 লিখে দেব। এই দ্বারা আমরা বুঝবো এই সংখ্যাটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। আচ্ছা, এরপরে আমরা একটু পর্যায়ক্রমে আসি, আমাদের কাছে বিষয়গুলো একদম ক্লিয়ার লাগবে। খেয়াল করেন, ধরেন আমরা যদি নেই
অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল। কারণ আমরা দশমিক উপর নিলাম হলো অক্টাল। বাইনারিটা আমি সবার শেষে আসবো। দেখেন অক্টাল, অক্ট দেখে কিন্তু আমরা বুঝতেছি বিষয়টা 8। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা যদি আমরা বলি যে সংখ্যা পদ্ধতির মধ্যে 8টি মৌলিক সংখ্যা আছে তাকে আমরা বলবো অক্টাল সংখ্যা পদ্ধতি। এখানে দেখেন 8টা মৌলিক সংখ্যা কি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত গুণে দেখেন 8টা হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি আসেন একটু ভালো করে খেয়াল করি। আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যেভাবে আলোচনা করছিলাম, আগে আমরা গণনাটা একটু শেখার চেষ্টা করব। তো এখন দেখেন এটি কিন্তু আমি শুরু করছি কত দিয়ে, 0 দিয়ে। আপনি এখন শুরু করবেন 1 দিয়ে, তারপর আমরা লিখবো 1, কয়টা লিখবো 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপরে আমরা এই সবগুলা বসাই দেব, 1, 0, 1, 1, 1, 2, 1, 3, 4, 5, 6, 7। আচ্ছা, এরপরে দেখেন আমরা তার পরের লাইনটা যদি লিখি, আমরা শুরু করব 2 দিয়ে, এরকম আমরা 8টা 2 লিখব, এই যে লিখলাম। এরপরে দেখেন এই সবগুলো আমরা 2 এর পরে বসাই দেব, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, তারপরের লাইনে যদি আমরা রচনা করি কি হবে, আমরা 3 দিয়ে শুরু করব, অর্থাৎ আমরা 8টা 3 লিখব। এই যে দেখেন 8টা 3 লিখে ফেলেছি। তো আমরা এরপরে শুরু করব 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন আপনারা একটু ভালো করে খেয়াল করেন যে আপনাকে যদি বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতিতে গণেন, কিভাবে আপনি গণবেন? স্বাভাবিকভাবে দেখেন যে এখানে যেমন আমার দশমিক সংখ্যা পদ্ধতিতে 9 এর পরে 10 আসছিল, এখানে কিন্তু দেখেন অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরে 10 আসছে। ঠিক আছে, কারণ এই সংখ্যা পদ্ধতি কিন্তু 8 পর্যন্ত নাই। অর্থাৎ এই যে আমরা যে সিরিয়ালটা করলাম, আপনি এখানে এইভাবে গুনতে পারেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 40, 41, 42, 43, 44, 45, 46, 47। দেখেন আপনি কি লক্ষ্য করছেন বিষয়টা? তার মানে সংখ্যা পদ্ধতি মানেই কিন্তু আপনাকে কিন্তু গণনাটা শিখতে হবে, যে আপনি দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন অসংখ্য গুনতে পারেন, অনুরূপ ভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতেও আপনি আনলিমিটেড সংখ্যক গুনতে পারবেন, এটি কিন্তু স্বাভাবিক। এখন আসেন অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে লিখি, অক্টাল সংখ্যা পদ্ধতিটা একটু খেয়াল করি। আমরা ধরেন আমরা এখানে লিখলাম 67। এখন এই 67 এইটা কিন্তু আমার দশমিক সংখ্যা পদ্ধতিতেও 6, 7 আছে এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতেও 6, 7 আছে। তো আমরা যদি এখানে এইভাবে 10 দিয়ে দেই তাহলে আমরা বুঝবো এটা দশমিক সংখ্যা পদ্ধতি, কিন্তু আমরা যদি এখানে 8 দিয়ে দেই তখন আমরা বুঝবো এটা আসলে আমাদের কি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটা বিষয় একটু খেয়াল করেন। ধরেন এই যে আমাদের 23 এই সংখ্যাটা, এটা ধরেন একটা অক্টাল সংখ্যা। ওকে, একটা অক্টাল সংখ্যা এটা। এই সংখ্যাটাকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি তাহলে আপনি দেখেন কি আসে, এটা একেবারে স্বাভাবিক। 3 গুণন, যেহেতু আমার এটা অক্টাল সংখ্যা তাহলে আমি গুণ করব 8 দিয়ে, 2 গুণন 8, কিন্তু আমাদের মাথায় আছে 0, 1। তো এখানে যদি আমরা গুণ করি, যার পাওয়ারই আপনার 0 থাক তার মান কিন্তু 1। আচ্ছা, এখানে আসতেছে কত, 2 গুণন 8 সমান সমান এটা আসতেছে 3, এটা আসতেছে 16। দেখেন তো কত হলো, 19। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেটা 23, দশমিক সংখ্যা পদ্ধতিতে ওটা কিন্তু 19। বিষয়টা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক এরকম আমাদের যে অক্টাল সংখ্যা পদ্ধতি, এটা যদি আমরা গণনা করতে পারি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কিভাবে বিষয়টা কেমনে আসতেছে। উদাহরণস্বরূপ আমরা যদি আরেকটা সংখ্যা নিই, ধরেন আমরা নিলাম 37। এই সংখ্যাটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, এটার দশমিক মানটা কত, একেবারে স্বাভাবিক 7 গুণন 8, 3 গুণন 8,
সহজ হিসাব, এটার উপরে দেব 0, এটার উপরে দেব 1, তার মানে 7 গুণন 1 সমান সমান 7। আর এখানে কত আসবো, 3 গুণন 8 সমান সমান 24, হয় কত 31, এই যে 31, তার মানে 37 যেটা আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে, দশমিক সংখ্যা পদ্ধতিতে 31। আমি কিন্তু আজকে আপনাদের রূপান্তর শেখাচ্ছি না, আমি যেটা বুঝাইতে চাইতেছি যে আসলে সংখ্যাগুলো কি, যেটা আমরা দেখলে কিভাবে বুঝবো কেমনে বুঝবো না। তো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করলাম। তো এখানে আরেকটা বিষয় আছে, ধরেন আমি যদি এখানে লিখি একটা সংখ্যা 13.11, এটা যদি আমি লিখি, আচ্ছা ধরেন এটা আমার একটা অক্টাল সংখ্যা, ঠিক আছে। তো এই সংখ্যাটাকে কিভাবে আমি দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, মানে এটা আমার দশমিকটা কেমন, একদম ইজি। প্রথমে আমরা এই দুইটা দেখব, ঠিক আছে। আমার এইখানে যে 1 আছে, এই 1 এর সাথেও কিন্তু আমি 8 গুণ করব, আবার এই 1 এর সাথেও আমি কি গুণ করব, 8 গুণ করব। আচ্ছা, দেন আমি এই যে আমার 3 আছে, এই 3 এর সাথে আমি 8 গুণ করব, আবার যে আমার এখানে 1 আছে, এই 1 এর সাথে আমি 8 গুণ করব। কিন্তু মাথায় রাখতে হবে আমার এই যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে, এইগুলা কিন্তু পিছনের দিক থেকে এটা হবে -2 -1, নরমালি এটা হবে -2, এটা হবে -1, আর এটা কিন্তু স্বাভাবিক আছে, এটা হলো 0 1, তার মানে দশমিকের আগে এইভাবে সিরিয়ালি 0, প্রথমে পাওয়ার হবে 0, তারপরে পাওয়ার হবে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে আসবে। কিন্তু আমরা যদি দশমিকের পরে যাই তাহলে ওইটা ডান দিক থেকে শুরু করলে হবে শেষেরটা, যেমন এটা হবে শুরুতে হবে -1, তারপরে -2, তারপরে -3। তো যেহেতু দুইটা আছে আমি সরাসরি -2 থেকে শুরু করছি। তো আপনি একটু খেয়াল করেন তো এটা কত আসে, তাহলে আমাদের 1 গুণন 1/8 এর স্কয়ার, তাহলে আমাদের কি আসতেছে, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 64। আপনি দেখেন তো 1 রে যদি আমরা 64 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি আসে, 1 রে যদি আমরা 64 দিয়ে ভাগ করি, ঠিক আছে, আপনারা নিজেরাও একটু ক্যালকুলেটর হাতে নেন, বুঝতে পারবেন যে 1 আমরা ভাগ করতেছি কত দিয়ে, 64 দিয়ে, আমাদের আসতেছে 0.01, 0.0156, এটা হলো আমাদের আসছে, ঠিক আছে। অনুরূপ ভাবে আমরা যদি এইটাকে করি 1 গুণন 1/8, এটাকে যদি আমরা ভাগ করি, তার মানে আমরা 1 কে ভাগ করব হলো 8 দিয়ে, তাহলে আমাদের কত আসতেছে, 1 রে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, এখানে দেখেন আসতেছে 0.125, শেষে একটা শূন্য দিয়ে দিলাম। আচ্ছা, এখন আপনারা খেয়াল করেন এইখানে যদি আমি গুণ করি তাহলে কি আসবে, 3 গুণন 1 সমান সমান, এটা কিন্তু আমাদের দশমিকের এই পাশে আসতেছে, এই পাশে কিছুই নাই ধরে নিলাম আমরা। এরপরে ধরেন আমি যদি গুণ করি 1 গুণন 8, তো আমার এখানে কত আসতেছে, শুধু 8 আসতেছে, এরপরে কিন্তু আর কোনো এই নাই। এখন যদি আমরা এগুলো যোগ করি, যোগ করলে কি হয় দেখেন তো, 6 5 5 10 এর শূন্য, হাতের হলো 1, এটা হলো 3 4 1, এই যে দশমিক, এরপরে কত আসলো 11, এই যে এটা হলো আমাদের দশমিক সংখ্যায় চলে আসলো। এই ক্যালকুলেশনটা আপনার কাছে একটু কঠিন লাগতে পারে, আমরা ক্যালকুলেশনটা পরবর্তীতে সহজ করে দেব। তো এইখান থেকে আমরা আরেকটা বিষয় আলোচনা করব, দেখেন এই যে মাঝখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুটাকে কিন্তু এখন আমরা দশমিক বলতে পারবো না। কেন বলতে পারবো না, আমরা যদি একটু খেয়াল করি, এটাকে দশমিক বলতে পারবো না এখন, কারণ আমাদের এখানে সংখ্যা পদ্ধতির মধ্যে একটা আছে দশমিক সংখ্যা পদ্ধতি, আছে না, যেটাকে বলে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই যে আমার এই দশমিকটা, এখন আমি এটাকে কি বলবো, দেখেন দশমিকের আগের অংশে হলো পূর্ণ সংখ্যা, পরের অংশটা হলো ভগ্নাংশ সংখ্যা, তার মানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা, পূর্ণাংশ এবং ভগ্নাংশ, পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝখানের বিন্দুকে র্যাডিক্স পয়েন্ট বলে। এখন যদি আপনার প্রশ্ন আছে র্যাডিক্স পয়েন্ট কাকে বলে, অত্যন্ত সহজ, পূর্ণাংশ, দশমিকের আগের অংশটাকে বলা হয় পূর্ণাংশ, দশমিকের পরের অংশটাকে বলা হয় ভগ্নাংশ। পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝের বিন্দুটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট।
যদি পরীক্ষার মধ্যে আসে র্যাডিক্স পয়েন্ট কাকে বলে, ইনশাআল্লাহ আমরা অ্যান্সার করতে পারবো র্যাডিক্স পয়েন্ট কাকে বলে। আচ্ছা দেন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে ইনশাআল্লাহ অনেকটাই বুঝতে পেরেছি। তবে এইখানে আমরা মেইন যে ফোকাসটা দিতেছি সেটা হলো এই সংখ্যা পদ্ধতির মধ্যে আপনার গণনাটা খুবই ইম্পর্টেন্ট। দশমিক সংখ্যায় যেমন আপনি গণনা করতে পারলেন, অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিন্তু আপনার গণনাটা শিখতে হবে। যেমন 0 1 2 3 4 5 6 7 10 11 12 13 14 15 16 17 20 21 22 23 24 25 26 27 এইভাবে যে আপনি গণনাটা করতে পারবেন, তখন আপনার জন্য যোগ বিয়োগ, আগের সংখ্যা পরের সংখ্যা, গাণিতিক ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সমস্ত কিছু আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, এখন আমরা আসবো একটু হেক্সাডেসিমাল সংখ্যায়। দেখেন হেক্সাডেসিমাল, এখানে কিন্তু আমরা এটাই দেখতেছি ডেসিমাল তো মানে 10, হেক্সা মানে 6, তার মানে এখানে বুঝতেছি যে সংখ্যা পদ্ধতির মধ্যে 16টি মৌলিক অঙ্ক বা প্রতীক থাকবে ওই সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। 16টি, সে 16টি কি কি আমরা কিন্তু জানি, একটু ভালো করে লিখতেছি, দেখেন খেয়াল করেন। 16টি 0 1 2 3 4 5 6 7 8 9। এই 9 এর পরে তো আর আমাদের ওইভাবে নাই, যেই কারণে মৌলিক সংখ্যা কিন্তু আমরা যদি 10 লিখি তখন কিন্তু অন্য কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে এটা পড়ে যায়, যেই কারণে আমাদের ওটা একটা যৌগিক সংখ্যা হয়ে যায়। তাই 10 স্থানীয় মানটাকে এখানে ধরা হইতেছিল এ, 11টা ধরা হইতেছে বি, 12টা ধরা হইতেছে সি, 13টা ধরা হইতেছে ডি, এবং 14 নাম্বারটা ধরা হইতেছে ই, এবং 15 নাম্বারটা ধরা হইতেছে এফ। এই দেখেন আমাদের 16টা প্রতীক কিন্তু এখানে বিদ্যমান। আচ্ছা, এখন দেখেন এই সংখ্যা পদ্ধতিতে যদি আমরা গণনা করতে যাই, তা আপনি স্বাভাবিকভাবে 16 পর্যন্ত এইভাবে গুনবেন, 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ এই পর্যন্ত। এরপরে যখন আপনি এটা তো আপনি শূন্যের ঘরে গুনলেন, যদি একের ঘরে গুনেন তাহলে আপনি দেখেন সবার সাথে, এখন যৌগিক সংখ্যাগুলো আমরা লিখব, সবার সাথে আমরা এই যে এক নিলাম, এক 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 এক, এই যে নিলাম 16টা এক নেব, এই যে 16টা এক নিলাম, এরপরে সবগুলো বসাই দেব, যেমন 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা এই যে 9 পর্যন্ত লিখতে পারবো কিন্তু, কারণ আমরা জানি সংখ্যা আছে আমাদের কয় পর্যন্ত, 9 পর্যন্ত। এরপরে দেখেন আমরা এই সিরিয়ালি 1 এ 1 বি 1 সি 1 ডি 1 ই 1 এফ, এই যে দেখেন আমরা লিখে ফেললাম। তার মানে এখন যদি আমরা পরের লাইন গণনা করতে যাই আমাদের কিন্তু এইভাবে গুনতে হবে। আপনি 1 শূন্যই বলেন আর 10ই বলেন, যেভাবেই বলেন, 10 11 12 13 14 15 16 17 18 19, 1 এ 1 বি 1 সি 1 ডি 1 ই 1 এফ, এইভাবে কিন্তু আমরা গুনতেছি। আচ্ছা, আপনি দেখেন এখন কোন পর্যন্ত চলে গেলাম, আমরা যখন এফ পর্যন্ত চলে আসলাম ঠিক তখন আবার ঘুরে আসবো একদম গোড়ায়, 2 থেকে শুরু করবো। দেখেন এখন যদি আমরা এরকম 16টা 2 লিখি, খুব ভালো করে খেয়াল করবেন কারণ সংখ্যা পদ্ধতি গণনাটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই যে আমি 16টা 2 লিখলাম, এরপরে আবার সবার শেষে এইগুলা সিরিয়ালি 0 থেকে এ পর্যন্ত দিয়ে যাব 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ। আচ্ছা, এরপরে যখন আমরা গণনা করব একদম সহজ, সেটা হলো আমরা এখন 3 এর ঘরে যাব, এই যে লিখতেছি 3, তারপরে কি 3 3 3 3 3। আমার মনে হয় আপনারা এখন বুঝতে পারছেন। এখানে আমরা দেব কি 0 1 2 3 4 5, এইভাবে আমরা কিন্তু লিখতে পারবো। সো এখন যদি আপনাকে কেউ গণনা করতে বলে এই সংখ্যা পদ্ধতিতে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আপনি গণনা করেন, কিভাবে গণনা করবেন? দেখেন আমরা একদম রিল্যাক্সে গুনবো, 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ এ পর্যন্তই কিন্তু।
দেন আমরা যখন ঘুরে আসবো 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। আচ্ছা, 1A, 1B, 1C, 1D, 1F। আচ্ছা, তারপরে কি করব? 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 2A, 2B, 2C, 2D, 2E, 2F। এইভাবে কিন্তু আমরা অসংখ্য সংখ্যা পর্যন্ত গণনা করতে পারবো। উদাহরণস্বরূপ, আপনি মনে করেন আপনার নাম ধরেন এক্স, আপনি বাস করেন পৃথিবীতে, পৃথিবী নামক এই প্ল্যানেটে, এই গ্রহতে আপনি বাস করেন। আরেকজনের নাম ওয়াই, সে মনে করেন আপনার বাস করে নেপচুনে। ঠিক আছে, এই আপনারা ফোনের মাধ্যমে ধরেন আপনারা দুইজনে বন্ধুত্ব করবেন। ঠিক আছে, এখন নেপচুনের যে ওয়াই আছে, উনি বলল যে দোস্ত, আমাদের এই নেপচুন গ্রহে অনেক ভালো ভালো আম পাওয়া যায়, আমি তোমার জন্য 20টা আম নিয়ে আসতেছি। কিন্তু নেপচুন গ্রহে সংখ্যা পদ্ধতিতে গোনার সিস্টেম হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো উনি যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে গুনে, তো ওনার 20 পর্যন্ত কোন জায়গায় যাবে? ওনার 20 তো এইটা। এক থেকে যদি আমরা গোনা শুরু করি, দেখেন তো কয়টা আম নিয়ে উনি আসতেছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তার মানে সে কিন্তু আমাদের পৃথিবীর সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি অনুসারে এই 31টা বা 32টা আম নিয়ে কিন্তু সে আপনার জন্য আসছে। সে বলল 20টা আম, কিন্তু আপনি গণে দেখলেন 32টা। ঠিক আছে, এটাই কিন্তু সংখ্যা পদ্ধতির মূল মজা। তার মানে সংখ্যা পদ্ধতি যখনই আপনি গণনা করতে পারেন, আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। তো যাই হোক, এটাকে আমরা আর একটু ব্যাখ্যা দিই। দেখেন, হেক্সাডেসিমাল আমাদের যে সংখ্যা পদ্ধতি, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? ধরেন এখানে লেখা আছে 123, এখানে যদি লেখা থাকে 16, এটা অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যদি এই 123-এর এই পাশে যদি লেখা থাকে 8, এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। যদি এখানে 123-এর এখানে লেখা থাকে 10, এটা কি সংখ্যা পদ্ধতি আমাদের? দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখন আমরা আসবো বাইনারি সংখ্যা পদ্ধতিতে। দেখেন, খেয়াল করেন, বাইনারি সংখ্যা পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কম্পিউটার কিন্তু এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা এটা ভালো করে বুঝে। বাইনারি সংখ্যা পদ্ধতি, তো আমাদের এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি, এটার মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কয়টা আছে? বাই বলতেই আমরা বুঝতেছি 2। তার মানে এখানে সংখ্যা আছে কয়টা? আমাদের 2টা। একটা হলো 0 আর একটা হলো 1। ঠিক আছে, এখন এই 0 1-এর মধ্যে এই যে আমাদের যে বাইনারি সংখ্যাগুলা, এগুলো আমরা যদি গণনা শুরু করি, কিভাবে গণনা শুরু করব? দেখেন, 0 1, পরের ঘরে যদি আমি লিখি, এই 0 তো 0 থেকে শুরু করেছিলাম, পরের ঘরে আমি কিসে থেকে শুরু করব? 1 থেকে শুরু করব। আর কিন্তু আমি শুরু করতে পারতেছি না। 1 থেকে শুরু করবো, আমার এটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তখন আমি 1-এর পরে কি দিব? একটা 0 দিব, পরের ঘরে যে 1-এর পরে আরেকটা 1 দিব। তার মানে এই সংখ্যাটা 0, এটা 1, এটা হলো 2, এটা 3, এভাবে কিন্তু সংখ্যাটা আসতেছে। আচ্ছা, তৃতীয় ঘরে যখন আমরা যাব, তখন কিন্তু আমার এটা হয়ে গেছে। আবার আমি কি করলাম? 1 দিলাম, 1-এর পরে যেহেতু আমি একবার একটা 0 দিয়েছিলাম, এখন ধরেন আমি 2টা 0 দিয়ে দিলাম। এরপরে যখন আমি এটা লিখবো, তখন কিন্তু আমার পরের ঘরটা আসতেছে কি এরকম। আচ্ছা, দেন এইভাবে গণনা করা একটু জটিল হয়ে যায়, আপনাদের জন্য একটু জটিল হয়ে যায়। তাই এটাকে যদি আমরা একটু সহজ ভাবে নিয়ে আসি, দেখেন এর মধ্যে কিন্তু 0 আর 1 ছাড়া কিছুই নাই। ঠিক আছে, এটাকে দেখেন, এখানে যেহেতু 2টা সংখ্যা, তাহলে ভিত্তিও কিন্তু 2। একটু উল্টা দিক থেকে যদি আমরা ধরি, 2-এর পাওয়ার 0, 2-এর পাওয়ার 1, 2-এর পাওয়ার 2, 2-এর পাওয়ার 3, 2-এর পাওয়ার 4, 2-এর পাওয়ার 5, 2-এর পাওয়ার 6, 2-এর পাওয়ার 7, 2-এর পাওয়ার 8। এইভাবে যদি আমরা দেখি, কোনো কিছুর পাওয়ার 0 হলে কি আসে? ওইটা 1, এটা 2, 4, 4-এর ডাবল কত? 8, 8-এর ডাবল কত? 16, 16-এর ডাবল কত? 32, 32-এর ডাবল কত? 64, 64-এর ডাবল কত? 128, 128-এর ডাবল কত? 256। ঠিক আছে, এরপরে যদি আমরা দিই 2-এর পাওয়ার 9, তাহলে কত আসবে আমাদের? 512। আর না গেলাম। ঠিক আছে, এখন একটা খেয়াল করেন, ধরেন এখানে একটা কথা বলা আছে, ধরেন আমরা এখানে লিখলাম
68। ঠিক আছে, এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি আমরা ধরে নিলাম। এখন আপনাকে যদি বলা হয় এটার বাইনারি মান কত হবে, একদম ইজি। আপনি দেখবেন এই 68 সংখ্যাটা এখানে কোন ঘর পর্যন্ত কোনটা কোনটা যোগ করলে 68 হয়। দেখেন এই 64 যোগ করলে 64 আর 4 যোগ করলে কি হয়, 68 হয়। যে দুইটা যোগ করলে 68 হয় ওই দুইটার নিচে লিখবেন 1, কারণ আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে শূন্য আর 1 ছাড়া কিচ্ছু নাই। আর বাকি সবগুলা ঘরে শূন্য দিয়ে দেবেন। তাহলে এই যে যে আমি লাস্টে যে সংখ্যাটা লিখলাম এটাই হলো আমাদের 68 বাইনারি সংখ্যা। আচ্ছা, এটাকে আমি আরো একটু সহজভাবে ব্যাখ্যা করি, খেয়াল করেন। ধরেন আপনাকে বলা হইল 21, এই 21-এর বাইনারি সংখ্যা কত, খুব সহজ আপনি করতে পারবেন। যেমন আপনি যদি এইভাবে লিখে নেন 16, 8, 4, 2, 1, কারণ এই 16 ছাড়া কিন্তু আপনি 21 বানাইতে পারবেন না। যেমন এখানে কত আছে, 16-র নিচে যদি আমি 1 দেই, আর 4-এর নিচে যদি 1 দেই, আর 1-এর নিচে যদি 1 দেই, দেখেন এই চারটা এই তিনটা যোগ করলে কিন্তু 21 হয়ে যেতেছে। মানে আমার লাগবে 21, বাকি ঘরগুলোতে আমি শূন্য বসাই দেব। এই যে যে আমার সংখ্যাটা আসলো এটা হলো 21-এর বাইনারি সংখ্যা। অত্যন্ত সহজ না? ঠিক আছে, এরকম যে কোনো সংখ্যার কিন্তু আপনি বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারবেন। সাপোজ আপনি চিন্তা করতেছেন 5-এর বাইনারি সংখ্যা আমি নির্ণয় করব, আপনি 4 থেকে শুরু করেন, 4, 2, 1। আচ্ছা, কোনটা কোনটা যোগ করলে 5 হইতেছে, এইটা আর এটা যোগ করলে 5 হইতেছে, তাহলে এই দুইটার নিচে আমি 1 লিখবো, বাকি ঘরটা শূন্য দিয়ে পূরণ করে দেবো। তার মানে 1, 0, 1, এটা হলো আমাদের 5-এর বাইনারি সংখ্যা। তো এরকম আপনি ধরেন বলতেছেন যে আমি 15-র বাইনারি সংখ্যা নির্ণয় করব, 10 এখানে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কত থেকে শুরু করতে হবে, ধরেন আমরা 8 থেকে শুরু করলাম, 8, 4, 2, 1, 8, 4, 12, আর 2 কত, 14, 14 আর 1 কত, 15। এখানে আমরা দেখতেছি এই 15 হইতে সবগুলো ঘরে ফিল আপ করে, তার মানে এই সবগুলোর নিচে কি হবে, 1 হবে। তার মানে এটাই হলো আমাদের 15-র বাইনারি সংখ্যা। আমরা মনে হয় যে কোনো দশমিক সংখ্যাকে এই উপায়ে বাইনারি সংখ্যায় নির্ণয় করতে পারবো, তবে আমরা কিন্তু এখানে রূপান্তর শিখছি না, মূলত আমরা শিখছি সংখ্যাগুলো, জাস্ট সংখ্যাগুলো। আচ্ছা, এখন আসেন আমরা যা শিখলাম এইখান থেকে যদি আপনাকে আমি কিছু প্রশ্ন করি, সে প্রশ্নগুলো একটু খুব ভালো করে খেয়াল করবেন। ধরেন আমি যদি এইভাবে লিখি 7, 7, ঠিক আছে, এখানে দিলাম 8, লিখলাম এর পরের সংখ্যাটি কত। আচ্ছা, এটা যদি আমরা লিখি, আপনি কিন্তু দেখতেছেন এটা অক্টাল সংখ্যা পদ্ধতি, যেহেতু এটার লাস্ট ডিজিট কত আছে, 7, সুতরাং এটা অবশ্যই ঘুরে আসবে। আচ্ছা, অর্থাৎ যখনই লাস্ট ডিজিট 7-এ যাবে তখন কিন্তু এটা ঘুরে আসবে, ঘুরে এসে কততে যাবে। ঠিক আছে, দেখেন এখানেও কিন্তু লাস্ট ডিজিট 7। ঠিক আছে, তার মানে এখানে আমরা কততে যাবে, তা আমরা জানি লাস্ট ডিজিট 7 হলে এখানে 2টা 7, তার মানে এখানে কি দিলাম আমরা, 2টা শূন্য। ঠিক আছে, তার মানে এটাকে আমি আরেকটু সহজ ভাবে করতেছি। দেখেন আমি ধরেন এইভাবে যদি বলি 17, এইটা যদি হয় আমার, যদি আমি বলি লাস্ট ডিজিট এইটার পরের সংখ্যাটি কত, ভেরি নাইস, এটার লাস্ট ডিজিট কিন্তু আমাদের 7, সুতরাং এখন এইটাকে বাড়াতে হবে, এটা বাড়াইয়ে কত করব, আমি 2-এ নিয়ে যাব। ঠিক আছে, আর এখন শুরু করব কিছু থেকে, 0 থেকে, তার মানে কি হয়ে গেল, এটার পরের সংখ্যাটা কত, 20। আমরা কি বুঝতে পারতেছি? অর্থাৎ আমরা আসলে গণনা করতে পারি কিনা। যেমন ধরেন আমি এইভাবে একটা সংখ্যা লিখলাম, সাপোজ লিখলাম ধরেন আপনার একটা সংখ্যা লিখলাম 17, ঠিক আছে, তারপরে লিখলাম 11, 11-র পরে লিখলাম 13, আচ্ছা 13-র পরে লিখলাম আমি 15, 15-র পরে লিখলাম আমি দেখেন 17,
17-র পরে লিখলাম 11, 11-র পরে লিখলাম 13, 13-র পরে লিখলাম 15। আচ্ছা, 15-র পরের সংখ্যাটি কত? এখন এইখানে যদি আমরা বলি 15-র পরের সংখ্যাটি কত, আপনি বলেন তো, আপনার মতে 15-র পরের সংখ্যাটা কি 17 হবে? ঠিক আছে, এটা আপনাদের কাছে একটু প্রশ্ন রইল। আপনারা এটা একটু বের করে দেওয়ার চেষ্টা করবেন যে আমাদের এখানে প্রথম সংখ্যাটা ছিল 17, 17-র পরে আমি কিন্তু এখানে এক গ্যাপ দিয়ে সাজাইছি, 11, 11-র পরে দিছি 13, 13-র পরে দিছি 15। এখন এই 15-র পরের সংখ্যাটা কত, ইনশাল্লাহ এটা আমরা দেখব। আচ্ছা, এরপরে ধরেন আমরা যদি এইভাবে কোনো একটা সংখ্যা নিয়ে আসি, মনে করেন যে বিএ বিএ এরকম ধরেন একটা সংখ্যা আছে, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আপনাকে বলা হলো ইহার আগের সংখ্যাটি কত। আচ্ছা, একটু খেয়াল করেন, এই অংশটা কিন্তু আপনার ধরা যাবে না, এই লাস্টের ডিজিটটা আপনি ধরবেন। লাস্টের ডিজিটটা কি আছে? এ, এর পরে কি আমাদের হেক্সাডেসিমালে বি, কিন্তু আপনার বলছে আগের, তার মানে এর আগেরটা কত? অবশ্যই 9। তার মানে এই সংখ্যাটা কত হবে আমাদের দেখেন তো, বি এ বি 9, এটা হলো আমাদের অ্যান্সার। আপনারা বুঝছেন কিনা জানি না, না বুঝলে বলবেন, কারণ আমি বিষয়গুলো আরেকটু পরিষ্কার করতেছি। দেখেন, ধরেন আমি এখানে একটা সংখ্যা লিখলাম 4, এখানে লিখলাম 8, ঠিক আছে, আর এখানে লিখলাম মনে করেন যে সি। আচ্ছা, এখন যদি বলি আমি এটার পরের সংখ্যাটা কত, 4, 8, সি। আচ্ছা, যদি বলি এটার পরের সংখ্যাটা কত, খুব সহজে আপনি বের করে ফেলবেন। 4-এর পরে যদি 8 হয় তাহলে আমাদের ডিফারেন্স কত এখানে? 4। আচ্ছা, 8-এর পরে যদি সি হয়, সি মানে কিন্তু আমাদের এটার মান কত আসলে? 12। যেমন এ মানে 10, বি মানে 11, সি মানে 12। তার মানে এখানেও কিন্তু আমার ডিফারেন্সটা কত? 4। তার মানে এরপরে আমার 4 ঘর গুনতে হবে। একদম সহজে আপনি গোনেন, সির পরে যদি আমরা আঙ্গুল ধরেও গুনি, সির পরে কি আসতেছে? ডি, ডির পরে ই, এর পরে এফ, এফ এর পরে কত? 10। তার মানে ডি, ই, এফ, এফ এর পরে কিন্তু আমরা ঘুরে আসতেছি 10। তার মানে এই সংখ্যাটা আমার কত হবে? 10, মানে 10। এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা সেটা ডিপেন্ড করতেছে বস্তুত আপনি ওই গণনাটা বুঝছেন কিনা তার উপরে। যেমন আমরা ধরেন এরকম যদি একটা সংখ্যা দেই 18, আচ্ছা, এখানে দেখেন আমি ডিফারেন্সটা দিছি হলো 7। আচ্ছা, এরপরে যদি আমি ইউজ করি এফ, এখানেও দেখেন 8 থেকে যদি আমরা গুনি 8, 9, 9-এর পরে কি আসতেছে আমাদের? এ, বি, সি, ডি, ই, এফ। তার মানে এফ পর্যন্ত আমার এখানে ডিফারেন্স কত? 7। তো এইখানে আমার যে সংখ্যাটা বসবে, এইখানেও কিন্তু এরকম আমার 7 পর্যন্ত ডিফারেন্স হবে। 7 পর্যন্ত ডিফারেন্স হইলে এফ এর পরে থেকে আপনি গোনেন 10, 11, 12, 13, 14, 15, 16। তার মানে এখানে দেখেন সংখ্যাটা কত আসতেছে? 16। এই যে ব্যাপারগুলা, কোনটা আগের সংখ্যা কোনটা পরের সংখ্যা, খুব সহজে কিন্তু আপনি বুঝতে পারবেন। যেমন আমরা যদি কখনো এটা বলি এফ, 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 3টা এফ দিয়ে সেরা আমি বললাম এর আগের সংখ্যাটি কত। একদম ইজি, আপনি ভাবেন তো, এফ থেকে এখন আমরা উল্টা দিকে আসবো, কারণ এই দুটাকে কিন্তু আমরা গণনা করব না, এটাকে থেকে আমরা উল্টা দিকে আসবো। এটা গণনা তখনই করব যখন মনে করেন সামনের দিকে যাব, কারণ এফ তো আমাদের লাস্ট পয়েন্ট। তো আমরা এফ এর আগেরটা কি? ই, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? এফ, এফ, ই। এই যে দেখেন আমাদের এই সংখ্যাটা হয়ে গেল। কিন্তু যদি বলা হইতো এখানে পরের সংখ্যাটি কত, আগের সংখ্যাটি না বললে যদি এখানে বলতো পরের সংখ্যাটি কত, তখন কিন্তু এফ এর পরে কিন্তু আমরা গুনতাম 10,
10 মানে আমরা শূন্য গুনতাম, একইভাবে এই এফ এর পরেও কি গুনতাম 10, এই এফ এর পরেও কি গুনতাম 10। তার মানে কি কইলো দেখেন তো, সংখ্যাটা হলো 1000। ঠিক আছে, এইভাবে আপনাকে কিন্তু পরিষ্কার বুঝতে হবে যে সংখ্যা পদ্ধতি যদি আপনি গণনা করতে পারেন দেন আপনার পক্ষে কিন্তু একদম ক্লিয়ার সম্ভব। এরপরে আমরা নেক্সট ক্লাসে আপনাদের এই সংখ্যা পদ্ধতির উপরে যে ক্লাসটা নিয়ে আসতেছে সেটা হলো রূপান্তর। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে কিভাবে সহজে রূপান্তর করা যায়, অথবা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সকল সংখ্যাকে কিভাবে দশমিকে নিয়ে আসা যায়, অথবা অক্টালকে কিভাবে বাইনারি, বাইনারিকে অক্টাল, হেক্সাডেসিমেলকে বাইনারি, বাইনারিকে হেক্সাডেসিমেল, বিভিন্ন ধরনের যত রিলেটেড রূপান্তর আছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সুতরাং নেক্সট ক্লাসটা আপনাদের জন্য হবে কিন্তু আজকের ক্লাসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে কিন্তু মেইন যে জিনিসটা আপনি শিখছেন সেটা হলো গণনা, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে আপনি অসংখ্য গণনা করবেন, দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে গণনা করেন, ঠিক আছে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে গণনা করবেন, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে গণনা করবেন, এইটা আমি আজকের ক্লাসে বোঝানোর চেষ্টা করছি। এটা কিন্তু সংখ্যা পদ্ধতির মূলত ভিত্তি, খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে আগামী ক্লাসটা আপনি খুব ভালো বুঝবেন। তো আশা করি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।